প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে একটা শিল্প প্রতিষ্ঠান যারা 3 ফেজ 400 ভোল্ট 1500 কিলোওয়াট 0.06 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোড আছে। এখন এই যে 0.06 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যে লোডটা আছে, পাওয়ার ফ্যাক্টর কিন্তু এখানে কম 0.06। এই প্রতিষ্ঠানে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে এই 0.06 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরকে উন্নত করে সেটা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নিয়ে আসা হয়েছে। আমার কাছে জানতে চেয়েছে তাহলে এই যে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হলো, সেই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে ক্যাপাসিটরের মান কত। তাহলে এই প্রশ্নটা সলিউশন করতে আমরা কিন্তু দুইটা পাওয়ার ফ্যাক্টর পেলাম। একটা হচ্ছে প্রতিষ্ঠানের পূর্বের পাওয়ার ফ্যাক্টর এবং পরবর্তীতে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করার পর আরো একটা পাওয়ার ফ্যাক্টর পাওয়া গেল, সেটা হচ্ছে আগের চেয়ে উন্নত। আগে ছিল কত 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর সেটা উন্নত হয়ে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে এসেছে। তারা জানতে চাইছে এই যে উন্নত করলো যে ক্যাপাসিটর ব্যাংক, সেই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে প্রতিটা ক্যাপাসিটরের মান কত, অর্থাৎ কি মানে ক্যাপাসিটর আমার এখানে সংযুক্ত করা হয়েছে। তাহলে চলো গাণিতিক সমস্যাটার সমাধান করি। আমি এখানে কি কি মান দেয়া আছে প্রথমে সেটা আমি একটু লিখে রাখবো। এই প্রতিষ্ঠানের পাওয়ার দেওয়া আছে কি অ্যাক্টিভ পাওয়ার পি, আমি এটাকে অ্যাক্টিভ লিখলাম পি এ 1500 কিলো ওয়াট। শিক্ষার্থীরা কোন বইতে মেগাওয়াট দেওয়া আছে 1.5 মেগাওয়াট, তুমি সেটাকে অবশ্যই কিলোওয়াটে করে নিবে। এরপর দেখি পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এটা পাওয়ার ফ্যাক্টর বলতে কি cos থিটা দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে হচ্ছে cos থিটা 1। তাহলে প্রথম অবস্থায় পাওয়ার ফ্যাক্টর ছিল কত 0.6, সেটা কি ছিল ল্যাগিং। এরপর দেখো পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর যখন উন্নত হলো তাহলে সেটা হচ্ছে cos থিটা 2, তার পাওয়ার ফ্যাক্টর কত 0.8, তার মানে হচ্ছে ল্যাগিং। এই দুটো তথ্য আমরা কিন্তু এখান থেকে পেলাম, তাই তো? আচ্ছা, আর এই প্রতিষ্ঠানের সেটা লাইন ভোল্টেজ, তার মানে হচ্ছে 400 ভোল্ট, এবং সেই প্রতিষ্ঠানটা বলা হয়েছে 3 ফেজ পাওয়ার গ্রহণ করে, 3 ফেজ পাওয়ার গ্রহণ করে। তাহলে এই হচ্ছে আমার প্রাপ্ত তথ্যাদি। শিক্ষার্থীরা, আমি এখানে দুইটা পাওয়ার ফ্যাক্টর পেলাম। দুইটা পাওয়ার ফ্যাক্টরকে জাস্ট আমি এটাকে কোণে কনভার্ট করে নিব, অর্থাৎ এখানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের ব্যবধানটা কত আমি কিন্তু সেটা কনভার্ট করে নিতে পারি। প্রথমে একটু লক্ষ্য করো, প্রথমে হচ্ছে cos থিটা 1। আমি সলিউশনের দিকে আগাচ্ছি। সলিউশন, প্রথম পাওয়ার ফ্যাক্টর ছিল cos থিটা 1, তার মান ছিল 0.06। আমি যদি এর মধ্যে শুধু থিটা 1 এর মানটা বের করে ফেলতাম তাহলে কি দাঁড়াতো, থিটা 1 ইকুয়ালস টু cos কে ইনভার্স করে এই পাশে নিয়ে আসলে যে মানটা আমি পাবো 0.6, মান পাবো 53.13 ডিগ্রি। এরপর দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.8। তাহলে এখান থেকে যদি থিটা 2 এর মানটা বের করি আমি, থিটা 2 ইকুয়ালস টু cos ইনভার্স 1 0.8, তাহলে এইটার কোণের মান কিন্তু আরো কমে যাবে, তার মান হচ্ছে 36.87 ডিগ্রি। তাহলে এই দুইটা মান থিটা 1 এবং থিটা 2, এই দুইটা মান ব্যবহার করে এখন আমি একটা চিত্র অঙ্কন করব, অর্থাৎ একটা ডায়াগ্রাম অঙ্কন করব আমাদের ইজিলি বোঝার জন্য যে আসলে পূর্বের অবস্থা কি ছিল এবং বর্তমান পাওয়ার ফ্যাক্টরের অবস্থায় বা কি অবস্থায় আছে। শিক্ষার্থীরা, আমরা এখন এখানে পাওয়ার ত্রিভুজ অঙ্কন করেছি। একটা পাওয়ার ত্রিভুজের ক্ষেত্রে একটু চিন্তা করি, আমি এখানে একটা রাফ আঁকছি, পরবর্তী ওখানে মানটা আমি বসাবো। একটা পাওয়ার ত্রিভুজের 3টা অংশ থাকে, অর্থাৎ 3টা অংশ বলতে 3টা দিক থাকে। এই যে ভূমি বরাবর যে অংশটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার, তার একক কিলোওয়াটে প্রকাশ করা হয়। আর লম্ব বরাবর যে দিকটা সেটা হচ্ছে একটা রিয়েক্টিভ পাওয়ার, এটার একক হচ্ছে কেভার। আর এই অতিভুজ বরাবর যে একটা অংশ, সে অংশতে বলা হয়
এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার। আপাত পাওয়ার একক হচ্ছে ভিএ, যেহেতু এটা কিলোওয়াট এটা কিলোওয়াট, তাহলে এটা হচ্ছে কেভিএ। ওকে, তাহলে একটা পাওয়ার ত্রিভুজের তিনটা অংশ বা তিনটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মধ্যে নিচে আছে বা ভূমি বরাবর থাকবে অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকবে লম্ব বরাবর, আর এই দুইটার যোগফল যেটা পাবো সেটা হচ্ছে কেভিএ, সেটা থাকবে কি অতিভুজ বরাবর। তাহলে এই ত্রিভুজটাকে জাস্ট খালি আমি এইভাবে বাঁকা করে এঁকেছি। তাহলে এইটা হচ্ছে প্রথম অবস্থায় চিন্তা করো, প্রথম অবস্থায় যখন আমার প্রতিষ্ঠানটা 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নিয়ে চলতেছিল, তখন কিন্তু আমার যে কোণটা উৎপন্ন হয়েছিল এই সেই কোণ, আমি ধরলাম এর মান হচ্ছে, এটা আমি একটু বাইরে লিখছি, এটা হচ্ছে থিটা 1। থিটা 1 এর মান কত ডিগ্রি ছিল? 53 দশমিক কত, 53.13 ডিগ্রি ছিল। তখন দেখো প্রকৃত পাওয়ারের পরিমাণ কত ছিল? প্রকৃত পাওয়ারের পরিমাণ ছিল 1500 ওয়াট। আমি প্রকৃত পাওয়ারকে ভূমি বরাবর লিখছি 1500 ওয়াট। এখন দেখো এরপরে আর দুইটা জিনিস আছে, আমি এই কি জানি, লম্ব বরাবর যেটা জানি সেটা হচ্ছে কে ভার, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এইটা ছিল তার প্রথমে কে ভার, রিঅ্যাক্টিভ পাওয়ার কিলো ভার, এটা কি বলবো, কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাক্টিভ কে ভার। অর্থাৎ আমাদের এই পাশে যেটা ছিল রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এখানে যে মানটা ছিল সেটা হচ্ছে কেভিএ, সেটা হচ্ছে কিলো ভোল্ট এম্পিয়ার আপাত পাওয়ার। এখন আমি যেই মুহূর্তে ক্যাপাসিটর ব্যাংকটা ব্যবহার করলাম, আমাদের মূলত ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে বা বিভিন্ন ধরনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে যন্ত্রপাতি, সেগুলো ব্যবহার করার মূল উদ্দেশ্যটা কি? সেগুলো ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের রিঅ্যাক্টিভ পাওয়ারকে কমিয়ে আনা। কারণ কি? কারণ আমার কিন্তু প্রতিষ্ঠানের অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটা পাওয়ার অপচয়ের জন্যই কিন্তু আমার প্রতিষ্ঠান বিল দিতে হয়, বিদ্যুতের বিল কিন্তু দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ার মান যত বেশি কমিয়ে আনতে পারবো, তত আমার প্রতিষ্ঠানের জন্য কি সেটা লাভবান। কারণটা কি একটু লক্ষ্য করো, আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ ধরি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে আমি এখানে কি বুঝবো? কে ভার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি কিলোওয়াট, ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। অতিভুজ বলতে এখানে কি বুঝবো? কেভি এ। তাহলে এইটুকু হচ্ছে আমার পিথাগোরাস সূত্র অনুসারে পাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমি যদি এখানে কে বা কেভিএ বের করতে চাই, কেভিএ ইকুয়ালস টু রুট ওভার কিলোওয়াট হোল স্কয়ার প্লাস কে ভার হোল স্কয়ার। তার মানে আমি যে পাওয়ার অপচয় করছি সেটা শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারই না, রিঅ্যাক্টিভ পাওয়ার আমি অনেক অপচয় করছি। তাই প্রতিষ্ঠান সবসময় চায় যে তার প্রতিষ্ঠানের রিঅ্যাক্টিভ পাওয়ারের মান কম রাখতে, কারণ যে প্রতিষ্ঠানের রিঅ্যাক্টিভ মান যত কম, তার বিল কি অ্যাটলিস্ট রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য তার কোনো বিল দেয়া লাগে না, তাই তো? যদি তোমার প্রতিষ্ঠানের রিঅ্যাক্টিভ পাওয়ারের মান 0 থাকে, তাহলে তোমার অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ শুধুমাত্র এই পাওয়ার অপচয়ের জন্য তোমাকে বিল দিতে হবে। এই পাওয়ার অপচয় যদি না থাকে, বিল দেওয়া লাগবে না। সেক্ষেত্রে তুমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যন্ত্রপাতি ব্যবহার করে এই কে ভারের মান কিন্তু উন্নত করতে পারো। তাহলে এবার আসো চিত্রের মধ্যে আমি মূলত হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে সেই পরবর্তীতে যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হিসাবে আমরা ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করলাম, তখন কিভাবে সেই কে ভারটা কমে গেল। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যখন পাওয়ার ফ্যাক্টর উন্নত করে 0.8 ল্যাগিং এ নিয়ে আসলাম, তখন দেখো আমার প্রতিষ্ঠানের থিটার কোণের মান কত ডিগ্রি? 36.87। আগে ছিল 53.13 নরমাল অবস্থায়, যখন আমি 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে গ্রহণ করছিলাম বিদ্যুৎ। আর যেই আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করলাম, তখন কিন্তু আমার অ্যাঙ্গেলের মানটা কমে গেছে। পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর তো হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোসাইন কোণের মান, তাই তো? দেখো আগে কোণের মান কত ছিল? 53.13 ডিগ্রি, আর এখন সেই কোণের মানটা কমে কত ডিগ্রি হয়েছে? 36.87 ডিগ্রি। তার মানে কি ব্যবধানটা কমে আসছে। তাহলে এইটা যদি আমি এখানে দেখাই, এই চিত্রের মধ্যে দেখাই, এটা কেমন দেখাবে একটু লক্ষ্য করো। ধরো আমি যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ব্যবহার করলাম, তখন তার ডিগ্রি কত ছিল? 36.87। তাহলে এখান থেকে 30, আমি একটু চিত্রটা সংশোধন করে আঁকি। সংশোধন বলতে কি, জাস্ট ওই চিত্রের ভেতরে আমি এটা আঁকবো। প্রথমে কিন্তু ছিল থিটা 1, এই যে ভেতরটা। এখন আমি কিন্তু এইটুকু নিয়ে চিন্তা করব,
এটা মান কত 36.87 ডিগ্রি। এবং এইটা কেন দেখো, আগে ছিল 53.13 বড়, আর এখন আমি ভূমি থেকে যখন কত 36.87 নিলাম, আগে কে দেখছো, আগে কেভিএটা এতটুকু ছিল আর কেবারটা ছিল এত বড়। যে আমি কি করলাম, এখান থেকে আরেকটা পারফেক্ট ইমপ্রুভমেন্ট করে যে কোণটা নিলাম, এটা কিন্তু অলরেডি উপরে উঠে গেছে কিছুটা, তাই না? তো এইটুকু থেকে এইটুকু, তখন এটা যখন উপরে উঠলো তখন আমার কেভিএ কিন্তু হয়ে গেল এইটা কেভিএ। এটা হচ্ছে, তাহলে আমি বলবো কেভিএ 1, অর্থাৎ প্রথম থিটার কোণের ক্ষেত্রে কেভিএ ছিল, আর এটা ছিল কেভার 1। আর দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটলো, দ্বিতীয় ক্ষেত্রে কেভিএটা চেঞ্জ হয়ে এটা হচ্ছে কেভিএ 2, থিটা কোণের ক্ষেত্রে, থিটা কোণ 2 এর ক্ষেত্রে কেভিএর মান হচ্ছে 2। আর এখানে যে মানটা আছে, এখানে দেখো আগে কেভারটা কত বড় ছিল, এখান থেকে এইটুকু পর্যন্ত তোমার কেভার ছিল, এখন তোমার প্রতিষ্ঠানের কেভারের পরিমাণ কত কমে গেছে, আমি সেটাকে এখানে দেখাচ্ছি, এখান থেকে এইটুকু। তার মানে হচ্ছে আমার রিয়েক্টিভ পাওয়ারের মান কিন্তু অলরেডি প্রতিষ্ঠান থেকে কমে গেল। রিয়েক্টিভ পাওয়ারের জন্য যে বিল আমার বেশি দিতে হচ্ছিল সেটা মানে কিন্তু কমতেছে। তাহলে এটা হচ্ছে কেভার 2। কেন 2? এটা এই পুরাটা হচ্ছে 1, এত বড় ছিল কারণ কোণের বড় ছিল, তাই আমার রিয়েক্টিভ পাওয়ারের বিলও বেশি ছিল। এখন আমি যখন এখান থেকে পাওয়ার ফ্যাক্টর উন্নত করে কোণের মান ছোট করে ফেললাম, এইটুকু পর্যন্ত করে ফেললাম, এখন দেখো আমার এখান থেকে রিয়েক্টিভ পাওয়ার কিন্তু এইটুকু দ্বিতীয় ক্ষেত্রে। তার মানে আমরা এই চিত্র দেখে বুঝতে পারছি যে আমি যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যন্ত্রপাতি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের রিয়েক্টিভ পাওয়ার পূর্বের তুলনায় সেটা কমে যায়। এখন এই যে কমে যে গেল, এইটুকুর জন্যই কিন্তু তোমাকে কম বিল প্রদান করতে হবে। তাহলে আমরা হিসাব করব মূলত হচ্ছে যে এই কেভার কতটুকু কমলো। এই কেভার কমাচ্ছে কারা? ক্যাপাসিটর ব্যাংক। সে আমাকে ওইটুকুই হিসাব করতে হবে যে কতটুকু কমালো এবং সেই অনুপাতে আমার ক্যাপাসিটরের মানটা কত। তাহলে প্রথমে আসো, আমি এই কেভারের মানটা আমার বের করা দরকার। আমার কেভারের মানটা যদি আমি বের করতে পারি, আর এই কেভার প্রথম ক্ষেত্রে কেভারের মানটা কত এবং দ্বিতীয় ক্ষেত্রে কেভারের মানটা কত, আমি সেটা বের করব। একটা জিনিস লক্ষ্য করো, তোমার প্রথমেও যেই পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার ছিল, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কিন্তু সেম রইল। কারণ অ্যাক্টিভ পাওয়ারের মান তুমি পরিবর্তন করতে পারো না, তুমি রিয়েক্টিভ পাওয়ারের মানটা পরিবর্তন করতে পারো। প্রথম ক্ষেত্রে প্রথম ত্রিভুজের চিন্তা করো, এটা আমার অ্যাক্টিভ পাওয়ার এত ছিল, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার যে ত্রিভুজটা এইটুকু, এই ছোটটুকু, তখন কিন্তু আমার অ্যাক্টিভ পাওয়ারও একই আছে, কিন্তু রিয়েক্টিভ পাওয়ার প্রথম ক্ষেত্রে ছিল এত বেশি, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কমে এইটুকুতে চলে আসছে। আমি যদি এটা একটা নাম দিতে চাই, এটা এ বি সি, এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, তার পরবর্তীতে চেঞ্জ হয়ে সেটা কি হলো ডি। তাহলে প্রথম ত্রিভুজ হচ্ছে এ বি সি, প্রথমে এইটা ছিল তোমার প্রথম মানে ওই প্রতিষ্ঠানের পাওয়ার ত্রিভুজের মান। দ্বিতীয়ত যখন আমি পারফেক্ট ইমপ্রুভমেন্ট করলাম, তখন সেই ত্রিভুজের মানটা চেঞ্জ হয়ে গিয়েছে এ বি ডি। ওকে, প্রথম দেখো বিসি ছিল ওই প্রতিষ্ঠানের রিয়েক্টিভ পাওয়ার, আর বর্তমানে রিয়েক্টিভ পাওয়ারের মান কত? বিডি। তাহলে এখন আসো আমরা মূলত এই কাজটাই করব। এখানে আমরা প্রথমে কেভার 1 এবং কেভার 2 এর মানটা বের করব। শিক্ষার্থীরা, ভূমি দেওয়া আছে, আমাকে বের করতে হবে লম্ব। তাহলে ভূমি এবং লম্বের সাথে কোন ত্রিভুজের সম্পর্ক, অর্থাৎ কোন ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ট্যান থিটা, তাই না? লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক ট্যান থিটা। ট্যান থিটা 1 সমান লম্ব বাই ভূমি। এখন এই ট্যান থিটা 1 কত ডিগ্রি? থিটা 1 কিন্তু 53.13 ডিগ্রি, সমান লম্ব কোনটা? এইটুকু আমার লম্ব। প্রথম ক্ষেত্রে যে লম্বটা থিটা 1 এর লম্ব কোনটা ছিল? বিসি। তাহলে আমি এটাকে বলবো হচ্ছে বিসি, আমি বিসি বলতে পারি। আর ভূমি কোনটা ছিল? ভূমি ছিল এবি। এখান থেকে আমি বের করবো হচ্ছে বিসির মান, কারণ বিসি কেন বের করতেছি? আমি কেভারের মান বের করতেছি, আমার কেভার মানেই হচ্ছে আমার এখানে বিসি। বা আমি এখান থেকে লিখতে পারি বিসি ইকুয়ালস টু এবি tan 53.13 ডিগ্রি। এখান থেকে বিসি মানে হচ্ছে কেভার 1, তাহলে তার মানটা লিখতে পারি এবি। পাওয়ার মানটা কত? এবি হচ্ছে প্রকৃত পাওয়ার, এবি এখান থেকে হচ্ছে প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, তার মানে হচ্ছে 1500।
আর এখানে টেন থিটা, টেন যা আছে তাই থাকবে, তাহলে 53.13 ডিগ্রি। এই মানটা হবে 2000 kVAr। তাহলে প্রথম kVAr এর মানটা আমি কত পেলাম? 2000। এখন দ্বিতীয় ক্ষেত্রে থিটা 2 দিয়ে আমি কাজটা করব, তখন বের হবে kVA2। তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে মানটা আমরা একটু দেখব কত হয়। তো এটা হচ্ছে থিটা 2 দ্বিতীয় ক্ষেত্রে। থিটা 2 হলে tan থিটা, থিটা 2 এর মান বসাবো। থিটা 2 এর মান কত ডিগ্রি ছিল? 36.87 ডিগ্রি। আর লম্ব, লম্ব সেক্ষেত্রে কি বলবো আমি? লম্ব হচ্ছে এখন কিন্তু আগে ছিল বড়টা, এখন শুধু ছোট হবে, তার নাম হচ্ছে বিডি। এবং ভূমি, ভূমি তো পূর্বেরটাই, সেটা হচ্ছে এবি। এখন এখান থেকে যদি আমি বের করতে চাই শুধু বিডির মান, তাহলে লিখতে পারি বিডি ইকুয়ালস টু এবি tan 36.87। তাহলে এবির মানটা বসাও, এবি হচ্ছে 1500 আর tan 36.87 এর মান আসবে 1125 কে ভার। এখন আমরা দেখলাম যে প্রথমে কে ভারের পরিমাণ ছিল 2000, এখন পরবর্তীতে যখন আমি পারফেক্ট ইমপ্রুভমেন্ট করলাম কে ভারের পরিমাণ কমে সেটা দাঁড়ালো 1125 কে ভারে। তাহলে আমার কে ভার কতটুকু সাশ্রয় করলো? আমার যে পারফেক্ট ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটর ব্যাংক কে ভারে সাশ্রয় করলো, তাহলে এইটুকু সাশ্রয় করলো। পূর্বে ছিল এতটুকু, এখন হচ্ছে এতটুকু। তাহলে পূর্বে থেকে আমি যে এইটুকু বাদ দিই, তাহলে আমার সাশ্রয় কত হয়েছে? এইটুকু। তাহলে আমি এটাকে বলতে পারি, শুধু কে ভার বলতে পারি, এটা কে ভার ইকুয়ালস টু kVAr 1 মাইনাস কে ভার 2। প্রথম ক্ষেত্রে কে ভারের পরিমাণ ছিল 2000, পরে কে ভারটা কমে সেটা হচ্ছে 1125। তাহলে আমার সাশ্রয়ী কে ভারের পরিমাণ হচ্ছে 875। এই 875 কে ভার আমাকে সাশ্রয় করতে হেল্প করেছে কে? এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহৃত ক্যাপাসিটর ব্যাংক। তাহলে যেহেতু এটা 3 ফেজ লাইন, কয় ফেজ? 3 ফেজ লাইন, তাহলে প্রতিটা ফেজে কিন্তু আলাদা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাহলে আমি এখন প্রতি ফেজের ক্যাপাসিটরের মানটা কত, বা প্রতি ফেজে কি পরিমাণ কে ভারটা ইমপ্রুভ করেছে সেটা দেখছি। এটা কিন্তু 3 ফেজের জন্য। তাহলে আমি এখন লিখতে পারি যে প্রতি ফেজে কে ভার, আমি এইটুকুকে শুধুমাত্র এখানে কি সিডি, আমি একটু সিডি লিখে রাখতে পারি। সিডির মান কত জানি আমরা পেলাম 875 কে ভার, এটুকু আমরা জাস্ট লিখে রাখলাম। এখন একটু লক্ষ্য করো, যে কথাটা বলছিলাম যে প্রতি ফেজে কি পরিমাণ কে ভার ইমপ্রুভ হয়েছে, আমি তাহলে এটাকে বলতে পারি কে ভার, কে ভার না, আমি ভার ডাইরেক্ট ভার দিয়ে দিচ্ছি, ভার পার ফেজ, প্রতি ফেজে ভারের পরিমাণ, কে ভারের পরিমাণ। এখন দেখো এখানে তোমার উন্নত হয়েছে কতটুকু? 875। এটা কিন্তু কিলো ভার, এটাকে আমি ভারে নেওয়ার জন্য কি দিয়ে গুণ করলাম? 10 কিউব। আর নিচে ফেজ, পার ফেজ, তাহলে এটা কত ফেজে ছিল? 3 ফেজে ছিল, তাই 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এর মানটা পাবো 291.67 ইন্টু 10 কিউব ভার। কিলোভারটা আমি এখন কিসে নিয়ে এসেছি? ভারে নিয়ে এসেছি। ওকে, আচ্ছা এখন আমার বের করতে হবে ক্যাপাসিটরের মান। প্রতিটা ফেজে, একটা ফেজে কিন্তু এত ভার ছিল। এখন আমি বের করব আমার যে প্রতি ফেজে কি পরিমাণ ক্যাপাসিটর লেগেছিল। দেখো শিক্ষার্থীরা, এই ক্যাপাসিটর নির্ণয় করার জন্য, ক্যাপাসিটর মান নির্ণয় করার জন্য একটা সহজ ফর্মুলা হচ্ছে C ইকুয়ালস টু ভার পার ফেজ আর নিচে হচ্ছে ভিপি স্কয়ার ইন্টু ওমেগা। এটা হচ্ছে তোমার ক্যাপাসিটরের মান নির্ণয় করার সহজ একটা ফর্মুলা। এখানে ভার পার ফেজ সেটা কিন্তু আমি বের করলাম একটু আগে, আমি যে মানটা বের করলাম ভার পার ফেজ, আমি সেটা এখানে লিখে রাখতে পারি পরবর্তী প্রয়োজনে। ভার পার ফেজ তার মান ছিল 291.67 ইন্টু 10 কিউব। এখন দেখো এই যে মানটা দেওয়া আছে এটা কি? ফেজ ভোল্টেজ। এখন শিক্ষার্থীরা আমরা জানি যে একটা পাওয়ার লাইনের সাথে ক্যাপাসিটর যদি আমি সংযুক্ত করি সেটা দুই পদ্ধতিতে সংযুক্ত করতে পারি, একটা হচ্ছে স্টার পদ্ধতি, অন্যটা ডেল্টা পদ্ধতি।
যদি আমি স্টারে সংযুক্ত করি তাহলে কিন্তু আমার ফেজ ভোল্টেজ একরকম থাকবে, এবং ডেল্টায় যদি সংযুক্ত করি তখন কিন্তু আমার ভোল্টেজের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, আমি যদি এই ক্যাপাসিটর ব্যাংকে লাইনের সাথে ডেল্টায় সংযুক্ত করতাম তখন কিন্তু আমার ডেল্টার ক্ষেত্রে কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কিন্তু সমান। কিন্তু যদি আমি স্টারে সংযুক্ত করি সেক্ষেত্রে কিন্তু ফেজ ভোল্টেজ কি হবে, লাইন ভোল্টেজের √3 ভাগ হবে, তাই না? এখন আমাকে কিন্তু প্রশ্নে কোথাও বলে দেওয়া নাই যে এইটা ওই প্রতিষ্ঠানে লাইনের সাথে স্টারে সংযুক্ত নাকি ডেল্টায় সংযুক্ত। যেহেতু কিছু বলে দেওয়ার নেই, তাহলে আমি যেটা করব, প্রথমে আমি ডেল্টায় ধরবো, পরবর্তীতে স্টারে ধরে দুইটা মানই আমি বের করে দেখাবো, কারণ আমাকে স্পেসিফিক বলে দেওয়ার নাই। যদি বলা থাকতো স্টারে তাহলে আমি স্টার পদ্ধতি অ্যাপ্লাই করতাম, যদি বলা থাকতো ডেল্টাই করো তখন কিন্তু আমি ডেল্টা পদ্ধতি অ্যাপ্লাই করতাম। তাহলে চলো প্রথমে আমি এই প্রতিষ্ঠানে ধরে নিলাম যে এটা হচ্ছে ডেল্টায় সংযুক্ত। এই প্রতিষ্ঠানে যেটা ক্যাপাসিটর গুলো সেটা কিসে সংযুক্ত ছিল, ডেল্টায় সংযুক্ত। তাহলে ডেল্টা যদি সংযুক্ত থাকে এখানে ভিপি, তাহলে ডেল্টার ক্ষেত্রে কি ঘটে, ডেল্টার ক্ষেত্রে আমরা জানি ভিপি সমান বিএল, অর্থাৎ লোড ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ ডেল্টা কি হয়, সমান হয়। তাহলে আমি কিন্তু লোড ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ সেটা জানি, কত দেওয়া আছে 400 ভোল্ট। মানগুলো একটু বসাই। ভার পার ফেজ তার মানটা ছিল 291.67 ইন্টু 10 কিউব, আর নিচে ভিপি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান, এখানে লাইন ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 400 হোল স্কয়ার ইন্টু ওমেগা। ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে 2 পাই এফ। 2 পাইয়ের মান তো জানি, আর এফ বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত 50 আমরা ধরি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে 100 পাই, তার মানে হচ্ছে 314। তাহলে ওমেগা জিনিসটা কি 2 পাই এফ, আর 2 পাই তো জানি এফ এর মান হচ্ছে 50। ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে 50, না দেওয়া থাকলে তুমি 50 ধরে নিবা, আর দেওয়া থাকলে তো যে কোনো মান দেওয়া থাকতেই পারে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত মান পেলাম 314। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি ক্যাপাসিটরের মান আসতেছে 3815.09 একক কি হবে, মাইক্রো ফ্যারাড। তাহলে এটা হচ্ছে আমার ডেল্টার ক্ষেত্রে ক্যাপাসিটরের মান। এখন আমি দেখব স্টারে ক্যাপাসিটরের মানটা কত হয়। শিক্ষার্থীরা, আমি যদি স্টারে সংযোগ করি তখন একটা স্টারে সংযুক্ত, আমি ধরে নিলাম ক্যাপাসিটর গুলো লাইনের সাথে কিভাবে সংযুক্ত, স্টারে সংযুক্ত। তাহলে স্টারের ক্ষেত্রে কিন্তু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান না। তাহলে স্টারের ক্ষেত্রে এই সম্পর্কটা কি দাঁড়াবে, স্টারের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ভিপি ইকুয়ালস টু ভিএল বাই √3। তাহলে এখান থেকে ভিএল এর মান ছিল 400 ভোল্ট এবং এটা কিন্তু √3 দিয়ে যদি ভাগ করো তার মান পাবে 230.94 ভোল্ট। তাহলে স্টারে সংযুক্ত করলে তার ফেজ ভোল্টেজের মান কত 230.94। এখন যেহেতু আমি ফেজ ভোল্টেজ জানি তাই আমার কিন্তু ভিপিটা আমি একটু লিখে রাখছি 230.94 ভোল্ট। তাহলে আসো সি এর মান, সি ইকুয়ালস টু কি ছিল ফর্মুলাটা, ভার পার ফেজ আর নিচে হচ্ছে ভিপি স্কয়ার ইনটু ওমেগা। তাহলে এই ওমেগার মান তো আমরা জানি 314, আর ভিপির মান কত 230.94 হোল স্কয়ার, আর ওমেগার মান হচ্ছে ওমেগার মান হচ্ছে 314, আর ভার পার ফেজ তার মানটা হচ্ছে 291.67 ইনটু 10 কিউব। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 17,416.67 মাইক্রো ফ্যারাড। তাহলে আমি যদি স্টারে সংযুক্ত করি তখন কিন্তু আমার ক্যাপাসিটরের মান আসবে 17,416.67 মাইক্রো ফ্যারাড। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার গাণিতিক সমস্যার সমাধান। ধন্যবাদ সবাইকে।